আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি নামক যে গদ্যটি রয়েছে, এই গদ্যের হাতে কলমে অংশের 7 দাগ থেকে শুরু করে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। আর এর আগের প্রশ্নগুলির উত্তর তোমরা পার্ট 1-এর ভিডিওতে পেয়ে যাবে। তোমরা যারা এখনো পর্যন্ত পার্ট 1-এর ভিডিওটি দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তো শুরু করছি আজকের মূল ভিডিও। সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর। 7 দাগে বলা হচ্ছে, প্রসঙ্গ উল্লেখ করে টিকা লেখো। প্রথম টিকা, কাবুলিওয়ালা। এই সম্পর্কে লিখবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে দেহরাদুন এক্সপ্রেসের একটি কামরায় 16 জন কাবুলিওয়ালার প্রসঙ্গ উল্লিখিত হয়েছে। লেখক যাত্রাপথে এদের সঙ্গী হন। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, আফগানিস্তানের রাজধানী কাবুলের অধিবাসীদের মধ্যে যারা বাংলায় নানা জিনিসপত্র বিক্রি ও সুদের কারবার করতে আসেন, তারাই সাধারণভাবে কাবুলিওয়ালা নামে পরিচিত। পস্তু সম্পর্কে লিখবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে কাবুলিওয়ালাদের মাতৃভাষা প্রসঙ্গে খুশহাল খা খট্টকের গজল ও আদম খান দুরখানির মহব্বতের কিস্সা প্রসঙ্গে পস্তু ভাষার কথা এসেছে। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, পস্তু ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইরানীয় শাখার একটি ভাষা। আফগানিস্তান প্রায় 10 লক্ষ লোক এই ভাষায় কথা বলে। এরা প্রায় সবাই পশতুন জাতির লোক। পাকিস্তানে আরও প্রায় 95 লক্ষ লোক পশতু ভাষায় কথা বলেন। ফার্সি সম্পর্কে লিখবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে লেখক আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা, উচ্চ ও ভদ্র সমাজের ভাষা, সরকারি ভাষা হিসেবে ফার্সি এর প্রসঙ্গ এনেছেন। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, ফার্সি হলো মধ্য এশিয়ায় প্রচলিত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইরানীয় শাখার অন্তর্ভুক্ত একটি ভাষা। পারস্যের প্রাচীন জনগোষ্ঠীর ভাষা থেকে ফার্সি ভাষার উদ্ভব হয়েছে। বর্তমানে ভাষাটির 3টি সরকারি রূপ প্রচলিত। ইরানে এটি ফার্সি বা পড়শি নামে পরিচিত। আফগানিস্তানে দ্যারি নামে পরিচিত। ভাষাটির আরেকটি রূপ তাজিকিস্তান এবং পামির মালভূমি অঞ্চলে প্রচলিত। তাজিকিস্তানে এর সরকারি নাম তজিকি। বরিশাল এর টিকা লিখবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে বাংলাদেশে বৃদ্ধ পাঠানের বাসস্থান প্রসঙ্গে বরিশাল জায়গার নাম উল্লিখিত হয়েছে। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত ও একই সাথে জেলা ও বিভাগীয় সদর দপ্তর। কীর্তনখোলা নদীর তীরে মোগল আমলে স্থাপিত লবণ চৌকি গিরদে বন্দরকে কেন্দ্র করে এ শহর গড়ে ওঠে ও 1801 সালে বরিশালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হলে শহর হিসেবে এর ব্যাপক গুরুত্ব বাড়ে। গজল সম্পর্কে লিখবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে লেখক ট্রেন যাত্রী কাবুলিওয়ালাদের কাছে পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি খুশহাল খা খট্টকের গজল শুনতে চেয়েছিল। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, গজলের উৎপত্তি আরব থেকে হলেও ফার্সি ভাষায় এটি বিশেষ বিকাশ লাভ করে। পরবর্তীতে উর্দু ভাষায় এটি সমধিক জনপ্রিয়তা পায়। আরবি, ফার্সি, পশতু, উর্দু ছাড়াও হিন্দি, পাঞ্জাবি, মারাঠি, বাংলা এমনকি ইংরেজিতেও গজল লেখা হয়। উর্দু সম্পর্কে লিখবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে লেখকের সামনের বেঞ্চিতে বসা 2 জন পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে লেখক সম্পর্কে আলোচনা করছিলেন। লেখক পশতু ভাষা না জানলেও উর্দু জানার সুবাদে তাদের কথা বুঝতে পারছিল। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, উর্দু ভাষা
ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো আর্য শাখার ভাষা। পাকিস্তানে প্রায় 1 কোটি লোক এবং ভারতে প্রায় 5 কোটি লোকের মাতৃভাষা উর্দু। এছাড়াও এটি আফগানিস্তানের শহরগুলিতে ও পারস্য উপসাগরীয় দেশগুলির শহর এলাকায় প্রচলিত। নামাজ সম্পর্কে লিখবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে পরের দিন ভোরে ঘুম থেকে উঠে লেখক দেখেন ট্রেনের সহযাত্রী কাবুলিওয়ালাদের মধ্যে কেউ কেউ নামাজ পড়ছে। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে নামাজ বা সালাত বা সালাহ ইসলাম ধর্মের একটি দৈনিক নিয়মিত ইবাদত। একটি নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হয় যা কুরআন ও হাদিসে বর্ণিত আছে। এটি মুসলমানদের জন্য প্রতিদিন অবশ্য করণীয় একটি ধর্মীয় কাজ। এবারে চলে আসছি 8 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো। 8-এর 1 দাগের প্রশ্ন, স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে শ্বশুর বাড়ি গয়া থেকে ফেরার সময় দেহরাদুন এক্সপ্রেস ধরবেন বলে স্টেশনে পৌঁছে লেখক দেখলেন ট্রেন যথাসময়ে এলেও গাড়িতে অসম্ভব ভিড়। মধ্যম শ্রেণীর কোনো কামরায় ঢুকতেই পারা যায় না। দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলোতে লোকে মেঝেতে বিছানা করে নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে। কেবলমাত্র তৃতীয় শ্রেণীর একটি বড় বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই, সেটি জনা কয়েক কাবুলিওয়ালা দখল করে রেখেছে। 8-এর 2 দাগের প্রশ্ন, 2-4টি ফার্সি কথা বলতে পারার ক্ষমতা লেখককে কীরকম সাহস দিয়েছিল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে শ্বশুরবাড়ি গয়া থেকে ফেরার জন্য স্টেশনে এসে লেখক দেখেন ট্রেনে সেদিন প্রচণ্ড ভিড়। কেবলমাত্র একটা বড় তৃতীয় শ্রেণীর বগিতে একদম ভিড় নেই, কারণ সেটি কাবুলিওয়ালাদের দখলে। তখন লেখক ঠিক করলেন এই কামরাতেই তিনি উঠবেন। লেখকের মনে সাহস ছিল কারণ তিনি 2-1টি ফার্সি কথা বলতে পারেন। ফার্সি ছিল তখনকার সময়ে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা, উচ্চ ও ভদ্র সমাজের ভাষা, সরকারি ভাষা। আর কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা ছিল পশতু, যে ভাষার তখন সম্মান ছিল না। এদের মধ্যে ফার্সি বলাটা ছিল শিক্ষা ও আভিজাত্যের লক্ষণ। তাই লেখক ভেবেছিলেন পশতুভাষী এই কাবুলিওয়ালাদের সাথে ফার্সি ভাষায় কথা বললে এরা প্রথমত হকচকিয়ে যাবে এবং বাঙালি বাবুর মুখে ফার্সি ভাষা শুনে তারা সম্ভ্রমে লেখককে কামরায় জায়গাও দিতে পারে। 8-এর 3 দাগের প্রশ্ন, আলেম শব্দের মানে কি? লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে আলেম শব্দের অর্থ সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি, অর্থাৎ যিনি সব কিছু জানেন। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে লেখককে দেহরাদুন এক্সপ্রেসের তৃতীয় শ্রেণীর কামরার কাবুলিওয়ালারা এক মস্ত আলেম ভেবেছিলেন। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে বাঙালি হয়েও লেখক যেভাবে তাদের সঙ্গে ফার্সি ভাষায় কথাবার্তা বলতে শুরু করেন তাতে তারা হতভম্ব হয়ে যায়। তাদের ফার্সি জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে লেখক গলা চড়িয়ে ঠাট্টার সঙ্গে তাচ্ছিল্যের ভাব দেখায়। কাবুলিওয়ালাদের মধ্যে একটি অল্প বয়সী ছেলে ফার্সি জানায় সে লেখকের অভিপ্রায় জানতে চায়। লেখক ফার্সি ভাষায় জানায় তিনি কলকাতায় যেতে চান। এরপর ইশারায় দলের লোকের অনুমতি পেয়ে ফার্সি জানা ছেলেটি লেখককে কামরায় ঢুকতে বলে। লেখকের এই ফার্সি জ্ঞানের কারণেই কাবুলিওয়ালারা তাকে মস্ত আলেম ভেবেছিল। 8-এর 4 দাগের প্রশ্ন, আগা সাহেব সম্বন্ধে যা জানা গেল সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে ট্রেনে সহযাত্রী বৃদ্ধ আগা সাহেবের সঙ্গে কথোপকথনে লেখক জানতে পারেন আগা সাহেবের ব্যবসা শীতবস্ত্র আর হিং বিক্রি করা আর চাষিদের টাকা ধার দেওয়া। বাংলার পল্লী অঞ্চলে বরিশালের পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র। বরিশালের ভাষা তিনি মাতৃভাষার মতোই বলতে পারেন, বরং কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি।
8-এর 5 দাগের প্রশ্ন, লেখকের সামনের বেঞ্চির দুই পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে যে আলোচনা করছিলেন তা নিজের ভাষায় লেখো। লেখক কিভাবে সেই কথার অর্থ বুঝতে পারলেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে লেখক সম্বন্ধে সামনের বেঞ্চির দুই পাঠান সহযাত্রী যা আলোচনা করছিল তা এমন, কমা দেবে, তারপরে নিচে প্যারা চেঞ্জ করে লিখবে, তিনি খুব বিদ্বান আর অত্যন্ত বুদ্ধিমান। ইংরেজদের লেখা সব বই তিনি যেমন পড়েন তেমনি আবার ফার্সিও পড়েন। এভাবেই কাবুলিওয়ালাদের সম্বন্ধেও তিনি কতই না খবর জেনেছেন, এমনকি তাদের আটপৌরে কথাবার্তাও তিনি অনেকখানি আয়ত্ত করে নিয়েছেন। প্যারা চেঞ্জ করে একদম শেষে লিখবে, লেখক পস্তু ভাষা না জানলেও দুই পাঠান সহযাত্রীর কথায় প্রচুর ফার্সি ও আরবি শব্দের মিশ্রণ ছিল। এক্ষেত্রে লেখকের উর্দু ভাষার জ্ঞান তাকে ওদের কথার অর্থ বুঝতে সাহায্য করেছে। এবারে চলে আসছি 9 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 9-এর 1 দাগের প্রশ্ন, পাঠ্য গদ্যটির ভাবের সঙ্গে পথ চলতি নামটি কতখানি সঙ্গতিপূর্ণ হয়েছে বিচার করো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, সাহিত্যের নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্রষ্টা মাত্রই তার সৃষ্টির নামকরণ সম্পর্কে অতিমাত্রায় সচেতন। সাহিত্যের নামকরণ বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ, চরিত্র কেন্দ্রিক নামকরণ, সাংকেতিক বা ব্যঞ্জনধর্মী নামকরণ। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, আলোচ্য গল্পটির নামকরণ করা হয়েছে বিষয়বস্তুকে কেন্দ্র করে। গল্পের বিষয়বস্তুতে দেখা যায় লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেহরাদুন এক্সপ্রেসে চড়ে কলকাতা ফেরার সময় ভিড়ের কারণে ট্রেনের মধ্যম ও দ্বিতীয় শ্রেণীতে স্থান পাননি। তিনি লক্ষ্য করেন তৃতীয় শ্রেণীর একটি কামরা কিছু কাবুলিওয়ালা দখল করে রেখেছে। লেখক ফরাসি ভাষা জানার সুবাদে ওই কাবুলিওয়ালাদের সঙ্গে অনায়াসেই বার্তালাপ করতে পারেন এবং এর ফলে তিনি কামরায় অনায়াসে জায়গা করে নেন। তাদের সঙ্গে কলকাতায় ফেরার অভিজ্ঞতাই আলোচ্য গল্পটির কেন্দ্রীয় বিষয়। সমগ্র গল্পটাই পথের অভিজ্ঞতাতে পরিপূর্ণ, তাই চলার পথের অভিজ্ঞতাই যেহেতু এই গল্পের মূল বিষয়, সেজন্য তাকে কেন্দ্র করে নামকরণটি করা হয়েছে। সুতরাং বিষয়বস্তুর বিচারে পথ চলতি নামটি যথার্থ ও সার্থক। 9-এর 2 দাগের প্রশ্ন, পাঠ্য গদ্যাংশটি থেকে কথকের চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি তোমার চোখে ধরা পড়েছে বিভিন্ন ঘটনার উল্লেখ করে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, দেখো এখানে আমি পয়েন্ট করে করে দিয়েছি, তোমরা বক্স করে করে পয়েন্টের নামগুলো লিখবে। যেখানে আন্ডারলাইন করা রয়েছে সেগুলো হচ্ছে পয়েন্টের নাম। তোমরা উত্তর লেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে গল্প কথকের চরিত্রের যে দিকগুলি ফুটে ওঠে সেগুলি হলো, একটা কমা দিয়ে হাইফেন দেবে, তারপরে বক্স করে প্রথম পয়েন্ট করবে প্রখর স্মৃতিশক্তি। এই পয়েন্টের আন্ডারে লিখবে, বহুদিন আগের এক ঘটনার এমন সজীব স্মৃতিচারণে গল্পকথক সুনীতি কুমারের আশ্চর্য স্মৃতিশক্তির পরিচয় পাওয়া যায়। তারপরে বক্স করে পরের পয়েন্ট করবে উপস্থিত বুদ্ধি। এই পয়েন্টের আন্ডারে লিখবে, ট্রেনের কোনো কামরায় অতিরিক্ত ভিড়ের কারণে জায়গা না পেয়ে কেবলমাত্র স্বল্প ফার্সি ভাষার জ্ঞানের উপর ভিত্তি করে কাবুলিওয়ালাদের দখলীকৃত কামরায় ওঠার সিদ্ধান্ত থেকে তার উপস্থিত বুদ্ধির পরিচয় মেলে। তার পরের পয়েন্ট করবে বিভিন্ন ভাষা ও সাহিত্য জ্ঞান। এই পয়েন্টের আন্ডারে লিখবে, গল্পকথকের বলা ইংরেজি, ফার্সি, আরবি, হিন্দুস্তানি, উর্দু ভাষা ও সাহিত্যের জ্ঞানের পরিচয় মেলে। তার পরের পয়েন্টটি লিখবে আন্তরিকতা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, অজানা অচেনা পরিবেশে ভিন্ন রুচি ও ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে একা সময় কাটানো এবং সম্পূর্ণ প্রতিকূল ও বিরুদ্ধ পরিবেশকেও নিজের অনুকূলে নিয়ে আসার মধ্যে গল্পকথকের আন্তরিকতার পরিচয় পাওয়া যায়।
এর পরের পয়েন্ট করবে বন্ধুত্ব পরায়ণ ও সহানুভূতিশীল। এই পয়েন্টের আন্ডারে লিখবে অত্যন্ত পণ্ডিত মানুষ হয়েও লেখক অতি সাধারণ কাবুলিওয়ালাদের সঙ্গে যেমনভাবে মিশে গেছেন তাতে তার চরিত্রের বন্ধুত্ব পরায়ণতা ও সহানুভূতির দিকটি ফুটে উঠেছে। একদম লাস্টে প্যারা চেঞ্জ করে লিখবে পরিশেষে বলা যায় এছাড়াও গল্পকথকের সহজ সরল আলাপি বৈঠকি মনোভাব রচনাটিকে সুখপাঠ্য করে তুলেছে। তাই পাণ্ডিত্যের পাশাপাশি তিনি যে একজন সার্থক গদ্যকার তা বলবার অপেক্ষা রাখে না। এবারে চলে আসছি 9-এর 3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে কথকের সঙ্গে কাবুলিওয়ালাদের প্রারম্ভিক কথোপকথনটি সংক্ষেপে বিবৃত করো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পথ চলতি গদ্যাংশে লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেহরাদুন এক্সপ্রেসে গয়া থেকে কলকাতায় ফেরার কাহিনী বর্ণনা করেছেন। ভিড় কামরায় ওঠা অসম্ভব বিবেচনা করে লেখক কাবুলিওয়ালাদের সম্পূর্ণ দখলে থাকা ভিড়হীন কামরার হাতল ধরলেন। ভিতর থেকে 5-6 জন হুঙ্কার দিয়ে বলল সে কোথায় আসছে, এই গাড়ি কেবলমাত্র পাঠানদের জন্য, তার জন্য নয়। লেখক ফার্সিতে বললেন খালি একজন লোকের জায়গা দাও। ফার্সি বুঝতে না পেরে হতভম্ব হয়ে একজন জানতে চাইল সে কি চাইছে। তিনি আবার ফার্সিতে বললেন তারা কি ফার্সি জানে? ফার্সি বলতে পারে না। ওদের মধ্যে ফার্সি জানা কেউ না থাকায় লেখক তখন গলা চড়িয়ে তাচ্ছিল্য ভরে বললেন যে তারা আফগানিস্তানের কোন এলাকা থেকে আসছে যে ফার্সিতে কথা বলার ক্ষমতা তাদের নেই। তারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে নেওয়ার পর একজন বলে সে ফার্সি জানে। তখন লেখক তাদেরকে গাড়িতে জায়গা দেওয়ার অনুরোধ করলেন। তখন সেই ছোকরা ছেলেটি জানতে চাইল তিনি কোথায় যাবেন। জবাবে তিনি বললেন কলকাতায় যাবেন। তারপরে সে ইশারায় লেখককে ভিতরে আসতে বললেন। লেখক ভিতরে ঢুকলেন এবং তাকে জ্ঞানী ব্যক্তি মনে করে যথেষ্ট সমীহ দেখিয়ে তারা একটি পুরো বেঞ্চ খালি করে দিল। ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিল। দেখো এই প্রশ্নের উত্তরগুলি আমি যেভাবে লিখিয়ে দিচ্ছি হুবহু যে তোমাদের সেভাবেই লিখতে হবে তেমনটা কিন্তু নয়। তোমরা এই উত্তরগুলি পড়ে উত্তরগুলি বুঝে নিয়ে নিজেদের মতন করেও সাজিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 9-এর 4 দাগের প্রশ্ন কথক কেন বলেছেন যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম, সেই সাহিত্য সম্মেলনের বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে লেখক দেহরাদুন এক্সপ্রেসে গয়া থেকে কলকাতায় ফেরার কাহিনী বর্ণনা করেছেন। অনেক সময় চলতি পথে বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে অকৃত্রিম আন্তরিকতা যেমন ফুটে ওঠে তেমনি মনের রসদ সাহিত্যের রসের স্বাদ মেলে। তেমনি গল্পে দেখা গিয়েছে দেহরাদুন এক্সপ্রেসে পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন শুরু হয় খুশহাল খা খট্টকের গজল বিষয়ে প্রশ্নের মাধ্যমে। ঔরঙ্গজেবের সমকালীন এই কবি পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। লেখকের আগ্রহে জনৈক যাত্রী গজল শোনালেন। এরপর হলো আদম খান আর দুরখানির মহব্বতের কিস্সার কথা। আর শুধু লেখকই বা কেন, গাড়ির সমস্ত যাত্রীরা অবধারিতভাবে মন দিয়ে সেই কাহিনী শুনল। পাঠানের গলা যদিও কর্কশ, তবে সে গুরুগম্ভীরভাবে কাহিনীটি কিছুটা গান করে আবার কিছুটা পাঠ করে সবাইকে মোহিত করে রাখল। এভাবে সেই তৃতীয় শ্রেণীর গাড়িতে গানে আবৃত্তিতে ও পাঠে যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন হলো। 9-এর 5 দাগের প্রশ্ন পথ চলতি রচনায় ভাষা ও সংস্কৃতির বিভিন্নতা থাকা সত্ত্বেও যে সহজ বন্ধুত্ব ও উদার সহানুভূতির ছবিটি পাওয়া যায় তার স্বরূপ বিশ্লেষণ করো। বর্তমান সময়ে এই বন্ধুত্ব ও সহানুভূতির প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে দুটি বহু দূরবর্তী স্থানে বসবাসকারী একদম ভিন্ন দুটি জাতির
মানুষের সৌভ্রাতৃত্বের পরিচয় পাওয়া যায়। একজন বাঙালি ও অন্যরা কাবুলি, অথচ একই পথের সহযাত্রী হয়ে এরা একে অপরের বন্ধু হয়ে ওঠে। অন্য ভাষায় গান সাহিত্য বুঝতে কারো অসুবিধে হয় না। ঘুম থেকে ওঠার পর একে অন্যের কুশল জিজ্ঞেস করে। এভাবেই দুই ভিন্ন ভাষা ও সংস্কৃতির লোকের মধ্যে সহজ বন্ধুত্ব ও উদার সহানুভূতির পরিচয় মেলে। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ও বিভিন্ন ভাষাভাষী মানুষ কিংবা সংস্কৃতিগত দিক থেকে যারা অনেকটাই আলাদা, তাদের সঙ্গে সদ্ভাব, বন্ধুত্ব ও সহানুভূতির মনোভাব বজায় রাখা অত্যন্ত জরুরি। এভাবেই সমাজের শান্তি ও প্রীতিভাব বজায় রাখা সম্ভব। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিচ্ছিন্নতাবাদী অশুভ শক্তির অমানবিক চেষ্টা মানুষের উদারতা, বন্ধুত্ব ও সহানুভূতির জাগরণে পিছু হটতে বাধ্য হবে। এরপরে একদম শেষ যে প্রশ্নটি রয়েছে 10 দাগের প্রশ্ন, রেল ভ্রমণের সময় অচেনা মানুষের সঙ্গে তোমার বন্ধুত্বের অভিজ্ঞতা নিয়ে একটি রম্য রচনা লেখো। তোমার লেখাটির সঙ্গে প্রাসঙ্গিক ছবি আঁকো। এই প্রশ্নের উত্তরটি তোমরা নিজেদের অভিজ্ঞতা থেকে লেখার চেষ্টা করবে। এটাই ছিল অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যটির হাতে কলমে অংশের পার্ট 2 এর ভিডিও তথা সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।